এবার ওনার যে বক্তব্য এবং ঘৃণাভাষণ তার থেকে বোঝা যাচ্ছে উনি বাংলাকে অশান্ত করে একটা দাঙ্গা লাগানোর ছক তৈরি করে বাংলা সম্প্রীতিকে নষ্ট করে তার থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। সংস্কৃতিগতভাবে তারা যেভাবে ওই হাতে তরবারি নিয়ে মাথায় বিয়ে করে যেভাবে একটা উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে, বাংলা সংস্কৃতি এটা নয়। বেকার বেকার লোক হাসাচ্ছে, এইসবের কোনো মানে নেই। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি 1 কোটি লোক নামাবো, বোঝা গেল না? মানে তো রাজনৈতিকভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগিয়ে তারা যে ফায়দা পেতে চলেছে, ফায়দা নেওয়ার চেষ্টা করছে, সেইটা বাংলার মানুষ মেনে নেবে। বাংলায় যে বিভাজনের রাজনীতি, ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য, তা বাংলার মানুষ মেনে নেবে না। এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা জানি ঘৃণা ভাষণের অভিযোগ রয়েছে এবং ঠিক সেই চলতি বিতর্কের মধ্যেই রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নেওয়ার তিনি আহ্বান জানাচ্ছেন এবং কোনোরকম কোনো অনুমতি উপেক্ষা না করে এই আহ্বান জানাচ্ছেন। 26 নির্বাচনকে মাথায় রেখেই কি এই ধরনের কর্মসূচি? না, ওনার কর্মসূচি তো পরিষ্কার। বারবার ওনার যে বক্তব্য এবং ঘৃণাভাষণ তার থেকে বোঝা যাচ্ছে উনি বাংলাকে অশান্ত করে একটা দাঙ্গা লাগানোর ছক তৈরি করে বাংলা সম্প্রীতিকে নষ্ট করে তার থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। রামনবমী একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে কত লোক হবে না হবে তাই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এখানে সংস্কৃতিগতভাবে আমার অন্য বক্তব্য আছে, সেটা আমি অন্য কোনো সময় বলবো। কিন্তু রাজনৈতিকভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগিয়ে তারা যে ফায়দা পেতে চলেছে, ফায়দা নেওয়ার চেষ্টা করছে, সেইটা বাংলার মানুষ মেনে নেবে না। এর আগেও অনেকবার চেষ্টা হয়েছে, আবারও চেষ্টা হবে। আর রামনবমীতে 1 কোটি লোক নামাবে বলছে, যারা 10 লক্ষ মেম্বারশিপ তৈরি করতে পারে না সারা রাজ্য জুড়ে, তারা নাকি 1 লক্ষ লোক নামাবে। যে লোকগুলো হবে তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে হয়তো নামবে, কিন্তু তার সঙ্গে আমি নামাবো, তুমি কে হে হরিদাস? সহজ ব্যাপার। ধর্মীয় একটা অনুষ্ঠান, সেখানে ধর্মের যারা বিশ্বাস করেন তারা কি করবেন না করবেন তাদের ব্যাপার। একটা রাজনৈতিক ব্যক্তি হিসাবে সেখানে আমি লোক নামাবো ব্যাপারটা কি? আগে ওনাকে পরিষ্কার করতে হবে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না ধর্মগুরু, তাহলে আমি উত্তরটা সেই মতো দেবো। যদি ধর্মগুরু হিসাবে বলেন যে আমি 1 কোটি লোক নামাবো, তাহলে আমার উত্তর একরকম হবে। আর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি বলুন না যে উনি তো বিরোধী দলের দলনেতা, যে সরকারের কোনো একটা বিষয় নিয়ে তিনি একটা আন্দোলন করতে চান, তাতে লোক নামাবেন, তাহলে তার রাজনৈতিক বক্তব্যর একটা প্রাসঙ্গিকতা থাকে এবং তার উত্তর আমরা আমাদের মতো দেব। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি 1 কোটি লোক নামাবো, বোঝা গেল না? মানে তেলে জলে মিশিয়ে কিছু একটা গুবলেট করার চেষ্টা করছেন, এসব হবে না। উনি যা স্বপ্ন দেখছেন বাংলায় সফল হবে না। তাতে এই বিষয় নিয়ে সুজন চক্রবর্তী বলছেন যে 1 কোটি পরে রামনবমী বাংলার পরিচিত সংস্কৃতির মধ্যেই পড়ে না, তিনি তাই বলেছেন। আমি ব্যক্তিগতভাবে আমি এটা বলছি, আমার দলের সিদ্ধান্ত আমি বা দলের বক্তব্য এটা কি সেটা আলাদাভাবে হয়তো হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু বাংলার সংস্কৃতিতে এরা যেভাবে রামনবমী উদযাপন করার কথা বলছে সেটা বাংলা সংস্কৃতির সঙ্গে যায় না, কারণ এটা বাংলা সংস্কৃতির অংশ নয়। রামনবমী ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠান সেটা চলতে পারে, কিন্তু সংস্কৃতিগতভাবে তারা যেভাবে ওই হাতে তরবারি নিয়ে মাথায় বিয়ে করে যেভাবে একটা উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে, বাংলা সংস্কৃতি এটা নয়। বাংলার সংস্কৃতিতে ধর্মীয় অনেক উপাচার আছে, মনসা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, শীতলা পুজো, কি নেই, সেগুলো নিয়ে হতে পারে। কিন্তু রামনবমীর পুজো হতে পারে, রামনবমী কেউ বিশ্বাস করতে পারেন, রামনবমী নিয়ে তাদের ধর্মীয় উপাচার থাকতে পারে, আমার তাতে আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে যে রামনবমীকে যেভাবে রাস্তায় নামিয়ে রাজনীতিকরণ করে দেখানো হচ্ছে, এইটা বাংলা সংস্কৃতি না। বাংলা সংস্কৃতিতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয় না। দাদা, এর আগে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছিলেন যে ভবানীপুরে তিনি এবার 2026-এ দাঁড়াবেন এবং মমতা ব্যানার্জিকে হারাবেন। এবার আবারও তিনি 2021-এর বিধানসভা নির্বাচন স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে আগামী 2রা মে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বর্ষপূর্তি পালন করবেন। উনি আগে ঘর সামলান, তারপরে ভবানীপুর আসবেন। ওনার ঘর হলদি নদীর তীরে, অলরেডি ভাঙন ধরিয়ে দিয়েছি। আগে তাদেরকে সামলাম, তারা দলে রাখতে পারছেন না। হলদিয়ার বিধায়িকা, জেলার সভানেত্রী, তার গড়ের লোক, তিনি কেন ছেড়ে চলে আসছেন? তিনি কেন
সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে শুভেন্দুবাবুর যে বিভেদের রাজনীতি, সেই রাজনীতিতে আমরা অতিষ্ঠ, আমরা এই বাংলা দেখতে চাই না। তো তিনি আগে সেসব সামলান। ভবানীপুর অনেক দূর, অনেক সময় লাগবে ওনাকে। বেকার বেকার লোক হাসাচ্ছেন, এইসবের কোনো মানে নেই। তাতে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছিলেন সংখ্যালঘু বিধায়কদের নিয়ে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবির তিনি একটি বক্তব্য রেখেছিলেন। তার পরবর্তী মুহূর্তে দলের তরফ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়, কিন্তু তিনি সোমবার পর্যন্ত সময় চেয়ে নিলেও আজকে অর্থাৎ শনিবারের সকালে সেই শোকজ নোটিশের জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে তিনি শোকজ নোটিশের কোনোরকম তিনি ক্ষমা চাইছেন না, কারণ তার যেটা বক্তব্য যে তিনি তার দলের শৃঙ্খলা ভঙ্গ করেনি বলেই মনে করছেন, এবং তিনি দলের আগে তিনি ধর্মকে রাখছেন এবং ধর্মকেই রাখবেন। না, হুমায়ুন কবিরের ব্যাপারে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজ করেছে এবং তার উত্তর যথাযথভাবে দেখে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। সুতরাং সেই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার বক্তব্য হচ্ছে, বাংলায় যে বিভাজনের রাজনীতি, ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য, তা বাংলার মানুষ মেনে নেবে না এবং তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। সেই জন্যেই আমাদের দলের পক্ষ থেকে তাকে শোকজটা করা হয়েছে। সাহস থাকলে বিজেপি শোকজ করুন, বিজেপি শুভেন্দুবাবুকে শোকজ করুন। আমরা দেখতে চাই সেই শোকজ লেটারটা, যে অন্তত শোকজ করেছেন। কারণ কি, বিজেপি এখানেই রাজনৈতিক পার্থক্য। বিজেপি এই সাম্প্রদায়িকতাকে নিয়েই রাজনীতি করেন, আমরা মানুষের রাজনীতি করি, মানুষের বেঁচে থাকা, মানুষের উন্নয়ন, এগুলো নিয়ে রাজনীতি করি। সেই জন্যেই হুমায়ুন কবির একজন বিধায়ক, শুভেন্দুবাবু একজন বিধায়ক। বিজেপি এই সাহস দেখাতে পারে না, কিন্তু তৃণমূল কংগ্রেস শোকজ করেছে এবং রীতিনীতি মেনেই শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এই ধরনের মন্তব্য করা যাবে না, এবং তারপরে তার উত্তর খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার দল সেই ব্যবস্থা নেবে। আচ্ছা, তো আমরা শুনেছি যে যেটা একটা রাজনৈতিক যে একটি শব্দ বলা হয় যে অধিবেশন কক্ষ সবসময় বিজেপি বলবো না, বিপরীত অপোজিশন যারা থাকে তাদের। তো এই ক্ষেত্রে বাংলায় বিধানসভায় অপোজিশনে বিজেপি রয়েছে, কিন্তু আমরা অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিধানসভায় বাজেট অধিবেশন সংক্রান্ত আলোচনার প্রেক্ষিতে আমরা ধর্ম সংঘাত দেখে চলেছি বারংবার। এটা নিয়ে কি বলবেন? খুবই দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। বাংলার এই প্রগতিশীলতার মাটিতে, গণতন্ত্রের পীঠস্থানে যে জায়গায় বিজেপি নিয়ে গেছে, সেটা লজ্জাজনক। আমরা তাদেরকে বারবার সময় দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে বিরোধী দলের জন্য, যে প্রত্যেকটা দলের জন্য অ্যালটমেন্ট থাকে। তো এক্ষেত্রে বিরোধী দলে আইএসএফের একজন বিধায়ক বাদ দিয়ে বাকি পুরোটাই হচ্ছে বিজেপির বিধায়ক, অর্থাৎ বিজেপিকে 50% বেশি সময় দেওয়া হয়েছে। তারপরেও তারা প্রশ্ন করেন না। তারা প্রশ্ন করুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তারা প্রশ্ন করুন। আমরা চাই যে তারা, গণতন্ত্রের তো বিরোধী স্বরই হচ্ছে শক্তি, সংসদীয় গণতন্ত্রে। তো তারা প্রশ্ন করুন সরকারকে, সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন করুন এবং তার উত্তর আমাদের দলের পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন তারা দেবেন। সেটাই তো বিধানসভার কাজ। কিন্তু সেটা বাদ দিয়ে আসলে তাদের মানুষের জন্য কিছু বলার নেই। তাদের ওই শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ এবং বাংলা তথা দেশের যে বহুত্ববাদ, তাকে ধ্বংস করে দেশের মানচিত্র বদলে দেওয়ার, আমি ভৌগোলিক মানচিত্রের কথা বলছি না, দেশের যে অন্তরাত্মার মানচিত্র, সংস্কৃতির মানচিত্র, সেই মানচিত্রকে তারা বদলে দিতে চায়। তার জন্যই তাদের এই রাজনীতি, একমুখী রাজনীতি। এটা মানুষের রাজনীতি নয়, শুধুমাত্র শকুনের রাজনীতি। কোথাও যে ধর্ম সংঘাতে অধিবেশন শুরু হচ্ছে এবং ওয়াকআউট দিয়ে অধিবেশন শেষ হচ্ছে, প্রতিটি অধিবেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনক। আমরা চাই যে বিরোধীরা আসুন, প্রশ্ন করুন, তারা আলাপ আলোচনা করুন এবং সেখানে লড়াই হোক। সেই লড়াইটা রাজনৈতিক লড়াই হোক। তার জন্যেই তো সংসদ, তার জন্যেই তো বিধানসভা। সেখানে বিরোধীরা প্রশ্ন তুলবে, সরকার পক্ষকে কোণঠাসা করবে, সরকার পক্ষ তার উত্তর দেবে। সেটাই তো স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই কাম্য। সংসদীয় গণতন্ত্রে এটা হচ্ছে না এবং বিজেপি এই সংস্কৃতি শুধুমাত্র এখানে নষ্ট করেনি, এখানে তারা বলে না, আর সংসদে তারা ক্ষমতায় থাকার জন্যে, কেন্দ্রে ক্ষমতায় থাকার জন্যে বিরোধীদের বলতে দেয় না। অর্থাৎ এখানে সুযোগ পেয়ে বলে না আর ওখানে বলতে দেয় না। তার মানে তারা সংসদীয় গণতন্ত্রের বিশ্বাসই করে না। এটা তার থেকে প্রমাণ হয়। আচ্ছা, তো আমরা দেখলাম যে খড়দায় গতকালই দোল উৎসব ছিল। দোল পূর্ণিমাতে খড়দায় টিএমসিপি নেতাকে খুন করার, হাড়হিম করার চিত্র সামনে এসছে। বেলঘরিয়া শুট আউটের 7 দিনের মধ্যেই এই খড়দায় কুপিয়ে খুনের চিত্র। তাহলে পুলিশ প্রশাসন কি করছে? প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। কি ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখে প্রশাসনের তরফ থেকে পূর্ণাঙ্গ তদন্তের পরেই বিষয়টা বলা যাবে। এক্ষেত্রে দলীয়ভাবে আমাদের এই মুহূর্তে কোনো বক্তব্য নেই। কিন্তু এই একইভাবে নিউটাউন থানায় একটি ঘটনা ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে কর্তব্যরত
এসআই মহিলা পুলিশ অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে দুটি যুবকই বিহারের বাসিন্দা, কি বলবেন এটা নিয়ে? না, আসলে বাঙালি জাতিসত্তা নিয়ে যদি কোথাও সমস্যা হয় তাহলে বাঙালিদের প্রশ্ন তুলতে হবে, এটা দ্ব্যর্থহীনভাবে বলছি আমি। অন্যান্য যেহেতু এটা একটা মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আমাদের দেশ চলে, সেখানে অন্যান্য রাজ্যের মানুষ আমাদের রাজ্যে থাকবেন, আমাদের রাজ্যের মানুষ অন্যান্য রাজ্যে যাবেন ঠিকই, কিন্তু তারা যেন বাইরে থেকে এসে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, সেটা যদি বদলে দেয় তাহলে সেটা চিন্তার ব্যাপার। সেই বিষয়ে নিশ্চিতভাবে আমাদেরকে নজর রাখতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।